আসসালামু আলাইকুম সবাইকে। সিনেপোকার গল্পে সবাইকে জানাচ্ছি স্বাগতম। বর্তমানে স্কুইড গেম এমন একটি সিরিজ হয়ে দাঁড়িয়েছে যা নিয়ে মানুষ এত বেশি এক্সাইটেড যা বলার বাহিরে। তাই আজকে আমি এমন কিছু হিডেন ডিটেলস ও থিওরিজ এক্সপ্লেন করতে চলেছি যা দেখে আপনি বুঝতে পারবেন স্কুইড গেমের পরিচালক কীভাবে এই সিরিজটির ভেতর দিয়ে মানুষের চিন্তাশক্তিকে নিয়ে খেলা করেছে। আর এই সিরিজের ভেতর এমন কিছু আছে যা আমরা কল্পনাও করতে পারি না হয়তো। এই সব কিছু থিওরি বিশ্লেষণ করার আগে চলুন প্লেয়ার নাম্বার 222 সম্পর্কে কিছু থিওরি বিশ্লেষণ করা যাক। আমরা সবাই জানি প্লেয়ার 222, যিনি কিম জুন হি নামেও পরিচিত, তিনি অলৌকিকভাবেই স্কুইড গেম সিজন 2 থেকে বেঁচে গেছেন। আর এখন তাকে নিয়েও জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। যদি তিনি প্রতিযোগিতার মধ্যেই সন্তান জন্ম দেন তাহলে তার শিশুর ভবিষ্যৎ কী হবে। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো যদি তিনি সন্তান জন্মদানের আগে বা পরে এলিমিনেট হয়ে যান তাহলেই বা তার কী হবে। একটি আশাবাদী তত্ত্ব বলছে যদি তিনি সন্তান জন্ম দেন তাহলে গার্ডরা তার শিশুটিকে এমন জায়গায় নিয়ে যেতে পারে যেখানে সে সঠিক যত্ন পাবে এবং পরে কোনো পালক বা দত্তক পরিবারে তাকে দেয়া হবে। কিছু ভক্ত বিশ্বাস করেন যে নো হুইলি, যিনি পিঙ্ক গার্ড 11 নামেও পরিচিত, তিনি শিশুটিকে বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। কারণ পুরো সিরিজ জুড়ে আমরা দেখেছি তিনি উত্তর কোরিয়া থেকে পালানোর পর তার নিজের সন্তান থেকে বিচ্ছিন্ন হওয়ার কষ্টে ভুগছেন। শিশুর প্রতি তার গভীর সহানুভূতি বারবার উঠে এসেছে, যা এটি সম্ভব করে তোলে যে তিনি গোপনে শিশুটির নিরাপত্তা নিশ্চিত করতে হস্তক্ষেপ করতে পারেন। পাশাপাশি অনেকে মনে করেন স্কুইড গেম এমন দৃশ্যও দেখানো এড়িয়ে যাবে যেখানে একজন গর্ভবতী নারীকে স্পষ্টভাবে ক্ষতি করা হয়, কারণ দক্ষিণ কোরিয়ার মিডিয়ায় এমন চিত্র খুবই ট্যাবু হিসেবে বিবেচিত। তবে আরও একটি ডার্ক থিওরিও বলছে যে স্কুইড গেমের আয়োজকরা কিম জুন হি বা তার অনাগত সন্তানের ভাগ্য নিয়ে একেবারেই চিন্তিত নয়। তাদের দৃষ্টিতে খেলোয়াড়রা কেবলমাত্র একটি ব্যবহারযোগ্য বস্তু এবং তারা শিশুটি সমাজের জন্য আরেকটি বোঝা হিসেবে দেখতে পারে। যদি তিনি প্রতিযোগিতার মাঝখানে প্রসব বেদনায় পড়েন তাহলে স্টাফরা এটিকে জীবন বাঁচানোর পরিবর্তে কেবল একটি অসুবিধা হিসেবেই দেখবে। এখানে বেশ কয়েকটি ভয়ঙ্কর সম্ভাবনাও রয়েছে। প্রথমত, প্রয়োজনীয় চিকিৎসা সেবার অভাবে তিনিও তার সন্তান প্রসবের সময় মারা যেতে পারেন। দ্বিতীয়ত, তিনি গর্ভবতী অবস্থায় মারা যেতে পারেন এবং শিশুটিকে বাঁচানোর জন্য কোনো প্রচেষ্টাই করা হবে না। তৃতীয়ত, যদি তিনি সন্তান জন্মের পর বেঁচে থাকেন তাহলে শিশুটিকে নিয়ে নেওয়া হতে পারে যাতে তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণ নিতে পারেন। যদি তিনি যেতেন তবেই তিনি তার সন্তানকে ফিরে পাবেন, কিন্তু যদি মারা যান তাহলে শিশুটির ভাগ্য নির্ধারণ করবে অন্য কেউ। যদি শিশুটি মা বাবাবিহীন হয়ে পড়ে তাহলে হয়তো অন্য কোনো ব্যক্তি তার দায়িত্ব নিতে পারে। কিছু ভক্তরা মনে করেন যে গিহন শিশুটিকে দত্তক নিতে পারেন, যা তাকে তার নিজের মেয়ের কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার কষ্ট ভুলিয়ে দেবে। আরেকটি তত্ত্ব বলছে যে ফ্রন্টম্যান, যিনি তার গর্ভবতী স্ত্রীকে হারানোর দুঃখে পীড়িত, তিনি তার অতীতের ক্ষত কাটিয়ে উঠতে শিশুটিকে নিজের কাছে রাখতে পারেন। আপনি কি মনে করেন প্লেয়ার 222 এবং তার অনাগত সন্তানের ভাগ্যে কি ঘটবে? তারা কি দুইজনই বেঁচে থাকবে? এইসব থিওরির মধ্যে কোনটি আপনার কাছে সবথেকে বেশি বাস্তবসম্মত মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, এখন আলোচনা করা যাক সিজন 3 এর পোস্ট ক্রেডিট সিন নিয়ে। আমি আমার আগের একটি ভিডিওতে বলেছিলাম পোস্ট ক্রেডিট সিনে দেখানো গেমটি হতে চলেছে ডং 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 ডায়মন্ড। তাই এখন আমি এই থিওরির পেছনের গুরুত্বপূর্ণ হিডেন ডিটেলসগুলো আলোচনা করব, তাই অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। স্কুইড গেম সিজন 3 এর পোস্ট ক্রেডিট সিন খুব ভালোভাবে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো রেড লাইট গ্রিন লাইটের সামনে হালকাভাবে কিছু মানুষের মাথা বোঝা যাচ্ছে। যদিও কেবল তাদের মাথার উপরের অংশ দৃশ্যমান, তবু আমরা দেখতে পাই যে খেলোয়াড়রা একে অপরের পেছনে দাঁড়িয়ে আছে, যা সিজন 1 এর দড়ি টানাটানি গেমের মতোই একটি অবস্থান। এই গেমটি কি আলাদাভাবে খেলা হবে যেমনটি গ্লাস ব্রিজের সময় হয়েছিল, নাকি এই খেলোয়াড়রা একটি দল হিসেবে দাঁড়িয়ে আছে বড় কোনো অ্যাকশন প্রস্তুতির জন্য? আসুন দৃশ্যটি আরও কাছ থেকে দেখি। শুরুতে আমরা লক্ষ্য করতে পারি যে এই গেমের মেয়েটি রেড লাইট গ্রিন লাইট গেমের মেয়েটির তুলনায় কিছুটা আলাদা। তার পোশাক কমলার পরিবর্তে লাল এবং তার মোজা সাদা নয় বরং গোলাপি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নজরে আসে, মেয়েটির হাত শরীরের পাশে নামানো নেই, বরং সামনের দিকে রাখা, যেন সে কিছু ধরে আছে। পরবর্তী সিজনগুলো আমরা জানি যে পুতুলের হাত যান্ত্রিক, যা নড়াচড়া ও ভাঁজ করা সম্ভব, কিন্তু এই দৃশ্যে পুতুলের হাতে সেই যান্ত্রিক ব্যবস্থা নেই এবং তার হাত স্থিরভাবে সামনে বাঁকানো অবস্থায় রয়েছে। একই বিষয় ছেলেটির ক্ষেত্রেও দেখা যায়, যে মেয়েটির বিপরীতে দাঁড়িয়ে একইভাবে তার হাত সামনে বাঁকিয়ে রেখেছে। পরবর্তী এক্সপ্লেনেশন শোনার সময় এটি অবশ্যই মাথায় রাখুন।
যখন খেলোয়াড়রা পেছন থেকে মেয়েটির দিকে এগিয়ে আসে, আমরা স্পষ্টভাবে ট্রেন ট্রাফিক লাইট দেখতে পাই, যা সাধারণত শহরের মাঝখানের রেলপথে দেখা যায়। এই ট্রাফিক লাইটটি যেখানে মেয়েটি তাকিয়ে আছে সেই দিকেই নির্দেশ করছে, অর্থাৎ এটি সরাসরি ছেলেটির দিকে তাক করা। সম্ভবত একই ধরনের ট্রাফিক লাইট ছেলেটির পাশেও থাকতে পারে, যা মেয়েটির দিকে নির্দেশিত হবে। আরেকটি আকর্ষণীয় বিষয় হলো পটভূমির দুটি আলাদা অংশ, যা খুব স্পষ্টভাবে দৃশ্যমান এবং একটি তীব্র কন্ট্রাস্ট তৈরি করেছে। দিন ও রাতকে আলাদা করে দেখাচ্ছে। মেয়েটি রাতের অংশে দাঁড়িয়ে আছে, অন্যদিকে ছেলেটি দিনের আলোতে দাঁড়িয়ে আছে। এই পার্থক্যটি সিজনের মূল ব্যানারে নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে, যেখানে আমরা পরিষ্কারভাবে দেখতে পাই নিচের অংশে দিনের আলো এবং উপরের অংশে রাতের আকাশের চাঁদ। এই মুহূর্তে সমস্ত বিবরণগুলো দুটি প্রধান গেমের প্রতি ইঙ্গিত করছে। প্রথম তত্ত্বটি হলো একটি গেমকে নির্দেশ করে, যা কোরিয়ান ভাষায় ডং ডায়মন্ড এবং ইংরেজিতে লন্ডন ব্রিজ নামে পরিচিত। এই গেমের নিয়মগুলো হলো ছেলে ও মেয়ে পুতুল পরস্পরের হাত ধরে রাখবে বা হাত ধরে রাখার ভান করবে, যার ফলে একটি খিলান বা গেট তৈরি হবে, যার মধ্য দিয়ে খেলোয়াড়রা হেঁটে যেতে হবে। খেলোয়াড়রা দলে বিভক্ত হয়ে একে অপরের পেছনে দাঁড়াবে এবং সামনের খেলোয়াড়ের কাঁধে হাত রাখবে। যখন ট্রাফিক লাইট সবুজ থাকবে তখন একটি গান বাজবে। সব খেলোয়াড় পুতুল দুটির মাঝখানের পথ দিয়ে হাঁটতে থাকবে, কিন্তু যখন লাইট লাল হবে তখন সবাইকে থামতে হবে এবং স্থির হয়ে দাঁড়াতে হবে। যে কেউ দুই পুতুলের মধ্যে অঞ্চলে অবস্থান করবে সেই গেম থেকে বাদ পড়ে যাবে। এই গেমটি পোস্ট ক্রেডিট দৃশ্যে প্রকাশিত অনেক বিস্তারিত তথ্যের সাথে পরিপূর্ণ মিলে যাচ্ছে। ডং ডায়মন্ড হলো একটি ঐতিহ্যবাহী কোরিয়ান শিশুদের খেলা, যা এই গেম এবং এর অভ্যন্তরীণ পরিবেশের মধ্যে আরও শক্তিশালী সংযোগ তৈরি করে। তবে দ্বিতীয় থিওরিটি আমাদের এই সিদ্ধান্ত পুরোপুরি নিশ্চিত হতে দেয় না। এই পোস্ট ক্রেডিট দৃশ্যের জন্য দ্বিতীয় সম্ভাব্য গেমটির নাম হোয়াই ডিড ইউ কাম টু মাই হাউস। অনেক দর্শকের কাছে এটি নতুন লাগতে পারে, কিন্তু স্কুইড গেমের খেলোয়াড়দের জন্য নয়। সিজন 1-এ যখন গিহুন পরবর্তী গেম সম্পর্কে ধারণা করার চেষ্টা করছিল, তখন সে অনুমান করেছিল যে গেমটি হতে পারে হোয়াই ডিড ইউ কাম টু মাই হাউস। যদিও সে সিজন 1-এ ভুল ছিল, হতে পারে সিজন 3-এ তার অনুমান সত্যি হয়ে যাবে। এই গেমটি নিম্নলিখিত নিয়মে খেলা হয়। খেলোয়াড়দের দলে বিভক্ত করা হয় এবং একে অপরের বিপরীতে দাঁড়ায়। নির্দিষ্ট সময়ের মধ্যে একটি দলের সব খেলোয়াড় সম্মুখের বিপরীত দলের খেলোয়াড়দের সঙ্গে রক পেপার সিজার খেলে। যে খেলোয়াড় হেরে যায় সে তার দল ত্যাগ করে বিপরীত দলে যোগ দেয়, যার ফলে আসল দল দুর্বল হয়ে পড়ে। এই প্রক্রিয়া একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলতে থাকে এবং সময় শেষ হলে যে দলের খেলোয়াড় কম থাকে সেই দল গেম থেকে বাদ পড়ে যায়। এই গেমের পোস্ট ক্রেডিট দৃশ্যের সঙ্গে সংযোগ আগের তথ্যের তুলনায় কম হলেও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উপেক্ষা করা যায় না। স্কুইড গেম সিজন 3-এর মূল ব্যানারের দিকে তাকান, যেখানে পোস্ট ক্রেডিট দৃশ্যের গেমটি হাইলাইট করা হয়েছে। দুটি বড় পুতুলের ছায়ার পাশাপাশি মনোযোগ আকর্ষণ করছে উজ্জ্বল ফুলে ঢাকা মেঝে। মজার ব্যাপার হলো ফুল এই গেমে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঐতিহ্যবাহী কোরিয়ান গেম হোয়াই ডিড ইউ কাম টু মাই হাউসে ফুলের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, কারণ গেমের নিয়ম অনুযায়ী বিপরীত দলের খেলোয়াড়দের ফুল হিসেবেই ধরা হয়, যাদের অন্য দলে নিয়ে যেতে হয়। আপনাদের কি মনে হয় গেমটি কি হতে পারে? অবশ্যই কমেন্ট করে জানান। এখন আসি স্কুইড গেম সিজন 1 এবং 2 এর এমন কিছু হিডেন ডিটেলসে যা জেনে আপনি আশ্চর্য হবেন আর বুঝতে পারবেন না স্কুইড গেমের পরিচালক কীভাবে গেমের ভেতরেই ছোটোখাটো এমন সব তথ্য লুকিয়ে রেখেছে যা আপনার মাইন্ডকে নিয়ে খেলবে। এর মধ্যে একটি ডিটেলস যা আমি আগেও এক্সপ্লেন করেছি, তা হলো স্কুইড গেম সিজন 1 এবং 2 এর মধ্যেই দেয়ালে বলা হয়েছে সিজনে কী কী গেম হতে চলেছে। যেমন প্রথম সিজনের গেমগুলো ছিল রেড লাইট, গ্রিন লাইট, ডালগোনা, টাগ অফ ফায়ার, গ্লাস ব্রিজ ও স্কুইড গেম। এই সবগুলো গেমের চিত্র কিন্তু আগে থেকেই দেয়ালে আঁকা ছিল, যা বেডগুলো থাকার কারণে প্রথমে না দেখা গেলেও আস্তে আস্তে বেড সরিয়ে নেওয়ার পর সবকিছু স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। সিজন 2-এও একইভাবে গেমগুলো চিত্র আঁকা রয়েছে, যা বেডগুলোর কারণে সম্পূর্ণ দৃশ্যমান নয়। তাছাড়াও স্কুইড গেমের প্রথম পর্বে আমরা গিহুনকে দেখি যে জুয়ার আসক্তির সাথে লড়াই করছে এবং ঘোর দৌড়ে তার সব টাকা হারিয়ে ফেলে, ফলে সে তার ছোট মেয়ের জন্য ভালো একটি উপহার কেনার সামর্থ্য হারায়। পকেটে থাকা সামান্য কয়েন দিয়ে সে একটি আর্কেড ক্লাব মেশিনে ভাগ্য পরীক্ষা করে, যেখানে সে তার মেয়ের জন্য একটি খেলনা জিততে চায়, কিন্তু সে এতটাই ব্যর্থ যে সে সেখানে সফল হতে পারে না। তাই এক কিশোর ছেলে তাকে সাহায্যের জন্য এগিয়ে আসে। অনেক ব্যর্থ প্রচেষ্টার পর শেষ পর্যন্ত সে একটি কালো বাক্স জিততে সক্ষম হয়, যা সোনালি ফিতায় মোড়ানো ছিল।
নির্দোষ দেখানো এই কালো বাক্সটি আসলে স্কুইড গেমে বাদ পড়া খেলোয়াড়দের জন্য ব্যবহৃত গোলাপি ফিতা বাঁধা কালো কফিনের প্রতিচ্ছবি। পরে গিহন যখন তার মেয়েকে উপহারটি দেয়, তার উত্তেজনা দ্রুতই আশ্চর্য এবং আতঙ্কে পরিণত হয়। বাক্সটি খুলে সে খেলনার পরিবর্তে একটি লাইটার খুঁজে পায়, যা দেখতে একটি আসল বন্দুকের মতো। এই নির্দিষ্ট আইটেমটি কোনো কাকতালীয় বিষয় নয়, বরং এটি সরাসরি স্কুইড গেমে ব্যর্থ খেলোয়াড়দের হত্যা করার প্রধান অস্ত্রের প্রতি ইঙ্গিত করছে। এটি হয়তো শুধু একটি খেলনা বন্দুক, কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে অনেক রহস্য। এখানে এই বন্দুকটি লাইটারের আকারে দেখানো হয়েছে, যা খেলোয়াড়দের লাশ গোপনে পুড়িয়ে ফেলার প্রধান পদ্ধতির প্রতি ইঙ্গিত দেয়। অবিশ্বাস্য লাগছে? তাহলে পরের অংশ শুনুন। সিজন 1-এর শেষের পর্বে গিহন একমাত্র জীবিত খেলোয়াড় হিসেবে টিকে যায় এবং তাকে একটি গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়। সে তখন অবাক এবং বিভ্রান্ত এবং যা কিছু ঘটেছে তার বোঝার চেষ্টা করছে। তার মুখের ভেতর থেকে সে খুঁজে পায় একটি ব্যাংক কার্ড, যা তার পুরস্কার এবং তার কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত কিন্তু রক্তমাখা সম্পদের চাবিকাঠি। পরে যখন সে এটিএমে কার্ডটি প্রবেশ করিয়ে ব্যালেন্স চেক করে, অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু সিজন 1-এর শেষের দৃশ্যে দেখা কার্ডের তারিখ স্কুইড গেম সিজন 3-এর প্রত্যাশিত মুক্তির সময়ের সাথে পুরোপুরি মিলে যায় এবং এই তারিখটি হলো 27শে জুন 2025। এটি একটি সূক্ষ্ম কিন্তু পরিকল্পিত সংকেত, যা স্কুইড গেমের পরিচালক ইচ্ছাকৃতভাবেই লুকিয়ে রেখেছেন, যাতে দর্শকরা বুঝতে পারে চূড়ান্ত সিজনের মুক্তির সম্ভাব্য সময়। আরেকটি চমকপ্রদ তথ্য দেখুন। সিজন 1-এ মার্বেল গেমের আগের রাতে প্লেয়ার 67 এবং প্লেয়ার 240-এর কথোপকথনের সময় প্লেয়ার 240 একটি সিনেমার অভিনেতার নাম উল্লেখ করে। সেই নাম হলো লি বিয়ং হুন, যিনি বাস্তবে সিজন 2-এর ফ্রন্টম্যান এর চরিত্রে অভিনয় করছেন। স্কুইড গেমের পরিচালক বারবার দর্শকদের মনোযোগ নিয়ে খেলা করেন। সবচেয়ে ছোট ছোট মুহূর্তে গুরুত্বপূর্ণ সূত্র তিনি লুকিয়ে রাখেন। যাই হোক, স্কুইড গেম সিজন 3-এর প্রথম পর্ব 27শে জুন প্রিমিয়ার হতে যাচ্ছে। আমাদের ঐতিহ্য অনুযায়ী আমরা দিন গণনা শুরু করেছি। তাই আপনি যখন এই ভিডিওটি দেখছেন, অবশ্যই কমেন্ট করে জানান যে স্কুইড গেম সিজন 3 রিলিজ হওয়ার আর কতদিন বাকি আছে।